মেহগনি গাছের বনটার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে কেতুর হঠাৎ মনে হলো কিছু যেন একটা তার পেছনে তেড়ে আসছে। তার পায়ের শব্দ হচ্ছে শুকনো পাতার উপর। চমকে উঠে কেতু ঘুরে তাকাতেই সুরুত করে কালোর মতো কিছু একটা যেন পাশে ঝোপে মিলিয়ে গেল। বুকটা ছ্যাদ করে উঠল কেতুর। আলো আধারিতে এই কালোর মতো জিনিসটা যে কি সেটা বুঝতে পারল না সে। এই বনে অনেক বুনো শুয়োর আছে শুনেছে কেতু, তাহলে সেটাই হবে হয়তো। কিন্তু যাই হোক না কেন, কেতু ভয় পেয়েছে। হন হন করে পা চালিয়ে কেতু যখন মেহগিনি গাছটা পেরিয়ে গরুস্থানের কাছাকাছি এসেছে, হঠাৎ একটা ডাক শুনতে পায় সে। কেতু, কেতু, আয়, এদিকে আয়, কেতু। কিরকম একটা চাপা ঘের ঘেরে একটা গলা। কিন্তু ভয়ে ভয়ে বাঁয়ে ঘুরে তাকায়। ন্যাড়া তাল গাছটার পাশে কেউ একটা যেন দাঁড়িয়ে। ভালো করে দেখার চেষ্টা করে কেতু। এ তো তার বাপ রতন। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের সকল গল্পগুলো শুনতে আজই সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। ডিসেম্বর পড়ে গেছে এবং শহর কলকাতায় বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডার মধ্যে একটু চা আর একটু ভূতের গল্প হলে ভালোই লাগে। আজ আপনি শুনতে চলেছেন পল্লব ঘোষের কলমে একটি গ্রাম বাংলার ভয়ের গল্প, হেদর বনে রক্তক্ষেকো। আজকে গল্প পাঠে রয়েছি আমি দিব্যেন্দু। শুরু হচ্ছে আজকের গল্প। মুখের সামনে ভাতের থালাটা ধরে দিয়ে উঠে চলে যাচ্ছিল যামিনী। কেতু সেদিকে তাকিয়ে দেখল থালায় কেবলই জল ঢালা ভাত, তাও পরিমাণে খুবই কম। ভাত আর জল ব্যতীত তৃতীয় কোনো ভোজ্য বস্তু থালায় নেই। মা, আর কিছু নেই? আবার কি থাকবে শুনি? তোর বাপ তো সেই কবে রোগে পড়ে বিছানা নিয়েছে। কি মরণ দশা রোগ তা জানিনি, এদিকে ঘরে রাক্ষসে ছেলে হয়েছে। খালি এটা দাও ওটা দাও, আর ওদিকে উনি উদাসীন সন্ন্যাসী হয়ে বসে বসে অষ্টপ্রহর জানলা দিয়ে তাকিয়ে রয়েছেন। এই, আর খাবার কিছু নেই, হাঁড়িতে যা ছিল তোকে ঢেলে দিয়েছি, চুপচাপ খা। বলেই যামিনী রান্নাঘরে চলে গেল। ঘরের ভেতরে বিছানায় বসে রতন সব কথা শুনছিল। না, যামিনীর রাগের যথেষ্ট কারণ রয়েছে বৈকি। তার মধ্যে বাড়িতে উপার্জনের একমাত্র পুরুষটাই যদি রোগের জন্য বাড়িতে পড়ে থাকে, তবে সংসার চলবে কি করে? মাঝখান থেকে বেচারা তার ছোট ছেলেটা কেতুটা বকা খেয়ে মরছে। ও তো ছোট, ও আর কি বুঝবে? ওকে অমন জল ঢালা ভাত আর আধ পেটা খেয়ে থাকতে পারে? একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের পায়ের দিকে তাকায় রতন। গোড়ালির ওপরে বেশ কিছুটা জায়গা জুড়ে ঘাস সৃষ্টি হয়েছে এবং সেটা দগদগ করছে। দিন চারেক আগে হেদর বনে কাঠ কাটতে গিয়ে অসাবধান বশত নিজের পায়ে কুড়ুল মেরে এমন দশা হয়েছে রতনের। তার কাঠ কেটেই সংসার চলে। পায়ের আঘাত ধীরে ধীরে ঘায়ে পরিণত হয়ে তার ব্যথা এখন চরমে উঠেছে। রতনের মতো জোয়ান লোককে বিছানায় জর্জরিত করে দিয়েছে সেই ব্যথা। এই ৩-৪ দিনে সে কাঠ কাটতে পারেনি, ফলে তার দিন আনা দিন খাওয়া সংসারে উনুনে চালের পরিবর্তে প্রতীক্ষায় তীব্র আগুন ফুটে উঠেছে অভাব আর অশান্তি দুটোই। রাগ ব্যর্থতা সারাদিন ঘরে পড়ে থেকে খোটা খাওয়া এবং সর্বোপরি নিজের চোখের সামনে নিজের আধ পেটা খেয়ে পড়ে থাকা ছেলের মুখ দেখা, এইসব কিছুই রতনকে বাধ্য করল পায়ের ব্যথা ঘা এসবকে তুচ্ছ মনে করে আবার বনে কাঠ কাটতে যাওয়ার জন্য। না, এভাবে ঘা নিয়ে সে ঘরে বসে থাকা যায় না, কাজে যেতেই হবে তাকে। উপায় না করলে ছেলে আর বউ কি খাবে তার? খোলা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে রতন। শীতের দুপুরের তাজা রোদ এসে তাদের ঘরের পাশের করমচা গাছটার পাতাতে এসে পড়ছে, চিকচিক করছে সেগুলো। বিকেলের দিকটা একটু পায়ের ব্যথা কম অনুভব হচ্ছিল। বেলা থাকতে থাকতে কয়েকটা কাঠ কেটে আনাই যায়। কাল সকালে শরীরটা মোটামুটি ভালো হলে নিজেই বেরিয়ে যাবে হাঁটে। যেমন ভাবা তেমন কাজ।
আস্তে আস্তে বিছানা থেকে নামলো রতন। দেওয়ালের একপাশে কুড়ুল আর মোটা দড়িটা রাখা ছিল। দড়িটা গলায় আলগা করে পেঁচিয়ে কুড়ুলটা কাঁধে তুলে নিল রতন। না, কুড়ুলটা হাতে নিতেই শরীরের ভেতর যেন একটা বেশ বল পাচ্ছে রতন। রতনের মনে হতে লাগলো ভয়, যন্ত্রণা, ব্যথা এসব শরীরের থেকেও মনের ভাবনা বেশি। একবার যদি সে মনে মনে ভাবে যে সে সুস্থ, তার শরীরে কোথাও কোনো ব্যাধি ব্যথা নেই, তাহলে সে আপনা হতেই সব ব্যথা ভুলে সুন্দরভাবে কাজ করতে পারবে। রতনের বউ একটা মুড়ো ঝ্যাঁটা নিয়ে বাড়ির উঠোনটা ঝাড় দিচ্ছিল। রতনকে এই অবস্থায় বেরিয়ে আসতে দেখে সোজা হয়ে দাঁড়ালো। তারপর একটু অবাক হয়েই বলল, ও কি, তুমি এমন দড়ি কুড়ুল নিয়ে আবার কাঠ কাটতে যাচ্ছ নাকি? হ্যাঁ। হ্যাঁ মানে, তোমার শরীরের এই অবস্থা, তারপর আবার শেষে কাজ করতে গিয়ে কোথায় কি বিপদ বাঁধিয়ে আসবে। যাও যাও, ওসব নিয়ে ঘরে যাও দেখি, তোমার শরীর এখন ঠিক হয়নি কো। না গিন্নি, এখন পায়ের ব্যথা অনেকটাই কম আছে। এবার তো কাজে যেতে হবে নাকি? কতদিনই বা আর ঘরে বসে থাকবো? সংসারে এমন টানাটানি। যামিনী বুঝতে পারল তার দুপুরে বলা কথাগুলো স্বামীর কানে গেছে। সে আবার নিজের কাজে মন দিয়ে বলল, ঠিক আছে, যা ভালো বোঝো করো, আমি আর কি বলবো। যেন বিপদ বাঁধিয়ে এসো না, তাহলেই শান্তি বাবা। রতন মৃদু হেসে নিজের রাস্তা ধরল। হেদুর বনটা আকারে বেশ অনেকটাই বড় আর গভীরও বটে। শাল, মেহগিনি থেকে শুরু করে নানান রকমের গাছ রয়েছে বনটা জুড়ে। না, বাঘ, ভাল্লুক, হাতি থাকার মতো অত বড় বন না হলেও বিভিন্ন প্রজাতির পাখি ও জংলি শুয়োর কিছু রয়েছে বনের মধ্যে। কাঠ, ফল, মোম, মধু ইত্যাদি নানান রকমের উপকরণের জন্য আশেপাশে 2-3টে গ্রাম অনেকেই নির্ভর করে এই বনের উপর। গ্রাম ছাড়িয়ে বনের পশ্চিম দিকে ঢোকার মুখটা এসে দাঁড়ালো রতন। প্রথম হয়নি বটে, তবে এতটা হেঁটে আসার পরে তার পায়ের ঘাটা একটু ব্যথা করছিল। রতন যতটা সম্ভব চেষ্টা করলো সেদিকে মন না দেওয়ার। জঙ্গলের এদিকে ঢোকার মুখটাতেই গোরস্থান পড়ে, ফলে এদিক দিয়ে খুব একটা কেউ সহজে জঙ্গলে ঢোকে না। গোরস্থানের সোজাসুজি এসে কেন জানি না থমকে দাঁড়ায় রতন। একবার ডাইনে ঘুরে তাকায় গোরস্থানটার দিকে। পাঁচিলে ঘেরা গোরস্থানের জমি বড় বড় ঘাস আর 2-1টা ছোট বড় গাছে ঢাকা। মধ্যে মধ্যে কয়েকটা ফলক এদিক ওদিক মাটি থেকে মাথা উঁচু করে রয়েছে। উদ্দিষ্ট ব্যক্তিরা ওখানে ওই ফলকের নিচে মাটির চাদরে গা ঢাকা দিয়ে চিরনিদ্রায় মগ্ন। কোথা থেকে একটা গরম হাওয়া এসে ধাক্কা দিয়ে গেল রতনকে। মাথাটা বার 2-1 ঝাঁকিয়ে দিয়ে গেল রতনের। রতন এগিয়ে চলল বনের ভেতরে। ঝোপঝাড় ঘাসে ঢাকা বনের পথ। গাছে শুকনো পাতা পড়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খসখস শব্দে পা ফেলে এগোতে লাগলো রতন। দিনের আলো এখনো থাকলেও বনের ভেতরে ইতিমধ্যে অন্ধকার ঘনিয়ে এসেছে। খুব বেশি ভেতরে গিয়ে কাজ করাটা ঠিক হবে না বলে ভাবল রতন। হঠাৎ তার মনে হলো ঠিক তার পেছনে কারো যেন শুকনো পাতার উপর পা ফেলে আসার খসখস শব্দ হচ্ছে। ঠিক যেন কেউ তাকে অনুসরণ করেই আসছে। অন্য কেউ এসেছে নাকি একই সময় কাঠ কাটতে? চকিতে ঘুরে তাকালো রতন। দুধারে কেবল পাতলা গাছের সারি, আর তার ফাঁক দিয়ে পরন্ত বিকেলের রোদের আলো এসে পড়ছে ঘাসের উপর। রতন ছাড়া আর দ্বিতীয় কোনো প্রাণী সেখানে নেই। এটা কি করে হয়? পায়ের শব্দ রতন স্পষ্ট শুনেছে। কিছু প্রশ্নের কোনো সদুত্তর না পেলেও মানুষের মন নিজের থেকেই সেই প্রশ্নের মোটামুটি একটা উত্তর বানিয়ে নেয়। রতনের মনও তার ব্যতিক্রম নয়। সে ভাবল নিশ্চয়ই কোনো জঙ্গলি শুয়োর হবে। তার পেছন পেছন আসছিল। পরে সে ঘাড় ঘোরাতেই ভয়ে কোনো আড়ালে লুকিয়ে গিয়েছে। যাই হোক, রতন আবার তার কাজে মন দিল। এদিক ওদিক দেখে কোনো শুকনো গাছের ডাল দেখে সেখানেই নিজের কুড়ুলটা ঘা বসিয়ে দিল রতন। একবার কাজ শুরু করে দিলে ঝড়ের গতিতে কাজ এগিয়ে যায়। রতনের ধারালো কুঠারটা ফটাফট কাঠ কেটে চলল এবং ফালা ফালা করতে লাগলো। কাঠ কাটা, চেরা এবং সব শেষে সেগুলোকে সাজিয়ে মোটা দড়ি দিয়ে বাঁধা।
এসব কাজের মধ্য দিয়ে যে তার কতটা সময় হু হু করে বেরিয়ে গেল তা খেয়াল নেই রতনের। হুশ ফিরল যখন সে মুখ তুলে তাকালো। ফাঁকা ফাঁকা গাছের সারির মধ্য দিয়ে সূর্যের আলো আর এসে পড়ছে না। গোটা বনটা কিরকম যেন একটা গাঢ় অন্ধকার ভাব। মাথার উপর গাছের ডাল নানা রকম পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। তারা যে যার ঘরে ফিরে যাচ্ছে। রতন বুঝল সন্ধ্যা হয়ে এসেছে, এবার তাকেও ঘরে ফিরতে হবে। সূর্যাস্তের পর বন যেন আরো মায়াবী হয়ে ওঠে। ঘনীভূত হতে থাকে অন্ধকারের পাশাপাশি বনের গভীরে নাম না জানা কত রহস্য। সে গাছের ডালে ডালে ভর করে ভিড় করে আসতে থাকে তারা। কোমরের গামছা খুলে কপাল আর মুখের ঘাম মুছে নিল রতন। অন্যদিন বেশ অনেকক্ষণ একটানা কাজ করতে পারে সে, কিন্তু আজ তার শরীর দুর্বল। এইটুকু করেই সে রীতিমতো হাঁফাতে লাগলো। হঠাৎ পায়ের গোড়ালির উপর কি যেন একটা কামড়ালো রতনের। যন্ত্রণায় চিৎকার করে উঠল সে। ওরে বাবা রে! উফ! নিচু হয়ে ঝুঁকে দেখার চেষ্টা করলো সেটা কি, একখানা বড় কালো কাঠ পিঁপড়ে কামড়েছে তার ঘায়ের ঠিক উপরেই। পিঁপড়ের কামড়ের চোটে কাটা অংশটা থেকে রক্ত বেরোতে শুরু করলো। রতনের বিকৃত মুখ থেকে একটা বিরক্তিসূচক অপশব্দ বেরিয়ে এলো পিঁপড়েটার উদ্দেশ্যে। না, আর দাঁড়ানো যাবে না, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। কাঠের বোঝা আর কুড়ুলখানা কাঁধে ফেলে রতন হাঁটতে শুরু করলো। কিছু দূর আসার পর তার আবার কেন জানি না মনে হলো ঠিক তার পেছন পেছন কেউ যেন হাঁটছে, শুকনো পাতার খসখস শব্দ তুলে। রতন যেই হাঁটা শুরু করছে পেছন থেকে পায়ের শব্দ আসছে। রতন আবার থেমে যেতেই পিছনের পায়ের শব্দও থেমে যাচ্ছে। পিছনে ঘুরে তাকালো রতন। বনের ঘন অন্ধকার ছাড়া আর কিছুই নেই। এবার একটু ভয় হলো রতনে। একই অনুভূতি যখন বারবার হচ্ছে তখন সেটাকে আর যাই হোক মনের ভুল বলে উড়িয়ে দেওয়া যায় না। দূরের মাঠের দিক থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। গ্রাম ছাড়িয়ে এক নির্জন গোরস্থানের পাশে বনের প্রান্তরে একা রয়েছে রতন। হঠাৎ রতনের মনে হলো কেউ যেন তার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। ঘুরে তাকালো রতন। তার থেকে হাত 10 দূরে বড় কুল গাছটার পেছনে কালো মতো কে যেন সুরত করে ঢুকে গেল। আপনা হতেই রতনের মুখ থেকে বেরিয়ে এলো, এ ওখানে! একটা ঠান্ডা হাওয়া বয়ে যাওয়ার শব্দ ছাড়া আর কোনো প্রত্যুত্তর এলো না। রতন যতটা সম্ভব মনের ভয়টা ঝেড়ে ফেলে আবার হাঁটতে শুরু করলো। পেছনে আবার সেই খসখস শব্দ। ভয় আর অস্বস্তি মেশানো একটা বিশ্রী অনুভূতি জন্ম নিল রতনের মনে। তার হাঁটা এবার এক প্রকার ছোটায় পরিণত হলো। পেছনের সে শব্দের উৎস যেন তাকে ছুটে আসছে লক্ষ্য করে। কাঁধে কাঠের বোঝা আর কুড়ুল, আবার পায়ে রক্তাক্ত ঘা। ছুটতে খুব অসুবিধা হচ্ছিল রতনের, তবুও কোনো রকমের টাল সামলাতে সামলাতে বনের বাইরে বেরিয়ে এলো রতন। সন্ধ্যা হয়ে এসেছে, আকাশে আর আলোর লেশ মাত্র নেই। হঠাৎ গোরস্থানের কাছাকাছি আসতেই কিছুতে একটা ঠোক্কর খেয়ে মুখ থুবড়ে পড়ল রতন। কাঁধের বোঝা কুড়ুলটাও ছিটকে গিয়ে পড়ল কিছুটা দূরে। রক্তাক্ত ঘায়ের ব্যথাটাও আবার মাথা চাড়া দিয়ে উঠল রতনের। একটা কোঙানির মতো বেরিয়ে এলো রতনের মুখ থেকে। হঠাৎ মুখ তুলতেই সে যা দেখল তা সে দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না। তার ঠিক সামনেই আপাতমস্ত কালো চাদরে ঢাকা একটা বিরাট লম্বা দেহ। তার লাল টকটকে ভাটার মতো জলজলে দুটো চোখের দৃষ্টি নিবদ্ধ রতনের দিকে। সে ক্রূর চোখের দৃষ্টি সহসা বুকের রক্ত জল করে দেয়। লোকটার হাত বা মুখ কিছুই দেখা যাচ্ছে না, কেবল জ্বলন্ত দুটো চোখ ছাড়া। তড়াক করে লাফিয়ে উঠে বসল রতন। লোকটা সাংঘাতিক রকমের লম্বা আর ততটাই রোগা চেহারার। কোনো এক রক্ত মাংস মানুষের দেহ যে এমন কায়দার হতে পারে তা রতনের জানা ছিল না। ভয়ে রতনের সারা শরীর ঘেমে নিয়ে অস্থির হয়ে উঠল। মাটিতে বসা অবস্থাতেই সে ভয়ে পিছিয়ে আসতে লাগলো। একটা বিকট পৈশাচিক হাসি খেলে গেল লোকটার মুখে। এমন বিচ্ছিরি হাসি আর যাই হোক কোনো মানুষের হতে পারে না। লোকটা এবার চেপে ধরল রতনকে। সেই বিকৃত হাতের স্পর্শে রতনের সারা শরীর রিরি করে উঠল। এবার লোকটা একটা অদ্ভুত কাণ্ড করল।
রতনের ঘা পেয়ে বেরিয়ে আসা রক্তটা তার বড় লম্বা জিভ দিয়ে সরাত করে চেপে নিল। গাঁটা গিন গিন করে উঠল রতনের এই দৃশ্য দেখে। সাথে সাথে একটা কালো হাত এসে চেপে ধরল রতনের গলা, আর প্রচন্ড শক্তিতে রতনের মাথাটা গুঁজে দিল মাটিতে। যন্ত্রণায় ছটফট করতে থাকা রতন এবার বুঝতে পারল তার ঘাড় লক্ষ্য করে দুটো ধারালো দাঁত চামড়া ভেদ করে অনেকটা ভেতরে ঢুকে গিয়েছে। সেই বিভৎস ছায়ামূর্তিটি এবার রতনের কাঁপতে থাকা শরীর থেকে চুষে খাচ্ছে তাজা লাল রক্ত। যন্ত্রণায় চিৎকার করে উঠল রতন, কিন্তু রতনের সেই আর্তনাদ ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। কেননা রক্তই তো মানুষকে বাঁচিয়ে রাখে, সেই রক্তই সম্পূর্ণ চুষে নিলে মৃত্যু নিশ্চিত। ধীরে ধীরে অসাড় হয়ে যেতে লাগলো রতনের দেহ, চোখ বুজে আসতে লাগলো তার। তীর তীর করে কাঁপতে কাঁপতে রতন ঢলে পড়ল মৃত্যুর কোলে। রতনের ঘাড় থেকে রক্তমাখা মুখ তুলে ততক্ষণে একটা বেতো হাসি হাসছে সেই লম্বা দেহের নরপিশাচ। তার রক্তের তৃষ্ণা আজ পূর্ণ হয়েছে। তাজা লাল রক্ত, সেই রক্ত যার মধ্যে নিহিত রয়েছে মানুষের প্রাণ, মানুষের শক্তি। বুনিয়াদি ধারাপাতের বইটা হাতে নিয়ে ক্লাসের ছেলেদের দিকে অবাক দৃষ্টিতে তাকালেন নারায়ণ মাস্টার। না, আজকেও স্কুলে আসেনি কেতু। এই নিয়ে 2 দিন হয়ে গেল কেতু স্কুল আসছে না। এরকম কামাই করার ছেলে তো কেতু না, সে তো রোজই স্কুলে আসে। তাহলে নারায়ণ মাস্টার জিজ্ঞাসা করলেন গণেশকে। হ্যাঁ রে গনসা। আগে মাস্টার মশাই, কেতু স্কুলে আসছে না কেন রে? তুই কিছু জানিস? আগে মাস্টার মশাই। জানেন না মাস্টার মশাই, কেতুর বাবা তো দিন 2 আগে মারা গেছে। কথাটা শুনেই চমকে উঠলেন নারায়ণ মাস্টার। এমনটা তিনি কখনোই আশা করেননি। সে কি করে হলো? তা ঠিক করে বলতে পারবো না মাস্টার মশাই, তবে শুনেছি নাকি ভূতে রক্ত চুষে খেয়েছে। কি কি সব যাতা বকছিস? ভূতে রক্ত চুষে খেয়েছে মানেটা কি? যে ছেলেটি একটু আগে এমন মন্তব্য করেছিল, নারায়ণ মাস্টারের ধমকে সে এবার একটু থতমত খেয়ে গেল। তারপর কাঁচুমাচু মুখে বলল, আগে গায়ের লোক তো সেটাই বলা বলি করছে মাস্টার মশাই। কেতুর বাপ ওই হেদর বনে সন্ধেবেলা কাঠ কাটতে গিয়েছিল। গোরস্থানের কাছে নাকি কেতুর বাপকে ভূতে ধরে, ঘাড়ের উপর কামড়ে নাকি রক্ত চুষে খেয়েছে। হক কথা মাস্টার মশাই, আমি নিজে গেছিলুম কেতুর বাপকে দেখতে। গায়ে একটুও রক্ত নেই, চোখ মুখ জিভ কিরকম ভয় ঠিকরে বেরিয়ে এসেছে। ও গোরস্থানেই নাকি রক্ত চোষায় ধরেছিল কেতুর বাপকে। একটা দীর্ঘশ্বাস ফেলে বইটা সামনের টেবিলের উপর রাখলেন নারায়ণ মাস্টার। কেতুর বাপের মরার খবর মিথ্যে নয় ঠিকই, তা বলে এই ছেলেরই কিনা গ্রামের লোকের কথায় তাল মিলিয়ে ভূতের নাম করবে? এই সেই ছেলেরা যাদের তিনি নিজের সন্তানের মতো ভালোবেসে শিক্ষা দিয়েছেন, যাদের তিনি টেবিলের এপার থেকে শুনিয়েছেন বিজ্ঞানের অবিস্মরণীয় অগ্রগতির খবর, যাদের তিনি শিখিয়েছেন কিভাবে প্রাচীনকাল থেকে চলে আসা অন্ধবিশ্বাস, কুসংস্কার, অন্ধকার বিজ্ঞান মনস্কতার আলোয় ধীরে ধীরে দূর হয়েছে। আর আজ সেই ছাত্ররাই কিনা গ্রামের লোকের কথায় এইসব ভূত প্রেত রক্তচোষা পিশাচের কথায় বিশ্বাস করে ভয় পাচ্ছে। ছুটির ঘন্টা পড়তেই ছেলেরা হৈ হৈ করে যে যার বাড়ির পথ ধরল। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে একবার হাত ঘড়িটার দিকে তাকালেন নারায়ণ মাস্টার। 4:30 বাজে। দারোয়ানকে দরজায় তালা লাগিয়ে দিতে বলে তিনি বাইরে বেরিয়ে এলেন। একবার কেতুর বাড়ি যাওয়া দরকার। বেচারা ছেলেটাকে তিনি একটু বেশি স্নেহ করতেন। তার বাপটা এইভাবে মারা গেল শুনে খারাপ লাগে। গ্রামের এই ছোট প্রাইমারি স্কুলের মাস্টার নারায়ণবাবু। আশপাশের 3-4টে গ্রাম থেকে কচি কাচারা মিলে অনেকেই পড়তে আসে এখানে। স্কুলটা আরো বড় করার স্বপ্ন দেখেন নারায়ণ মাস্টার। তার ইচ্ছা
এই গ্রামের ছেলেরা যারা 2 পয়সার অভাবে ভালো শিক্ষার সুযোগ পায় না, তাদের সকলকে সহজেই উন্নত মানের শিক্ষা ব্যবস্থা প্রদান করবে। সপ্তাহে একদিন তিনি নিজের বাড়িতে টিউশনিও পড়ান, তবে তার জন্য তিনি একটা টাকাও নেন না এই ছোট ছেলেদের থেকে। ছাত্রদের তিনি খুব ভালোবাসেন। আধুনিক চিন্তা, বিজ্ঞান মনস্কতা, সংস্কৃতি সব দিক দিয়েই তিনি ছাত্রদের সার্বিক উন্নয়ন চান। ভালো কাজ করতে গেলে বাধা তো আসবেই। এসেছে নারায়ণ মাস্টারের জীবনেও। বহুবার তার নামে অভিযোগ উঠেছে ছেলেদের ভুলভাল বুঝিয়ে মাথা খাওয়ানোর জন্য, ছেলেদের বিধর্মী পথে চালনা করার জন্য। তবুও ভদ্রলোক দমেননি। তার শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় তিনি সব বাধা বিপত্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। শুধু তার খারাপ লাগে এখানে, যে ছাত্রদের জন্য তিনি এত কিছু করছেন, যে ছাত্রদের জন্য তিনি প্রকৃত জ্ঞানের আলো ফোটাতে চাইছে, সেই ছাত্ররাই মাঝে মাঝে অজ্ঞের মতো কাজ করে বসে। বিকেলের পড়ন্ত রোদের শেষ আলো গায়ে মেখে নারায়ণ মাস্টার গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছেন কেতুর বাড়ির উদ্দেশ্যে। এখনো সন্ধে নামেনি বটে, তবে এখন থেকে একটা নিস্তব্ধ ভাব চারিদিকে। দিন 2 আগেই গ্রামে একটা লোক খুন হয়েছে। এই পরিবেশ থাকাটাই স্বাভাবিক। কেতুর বাড়ির কাছাকাছি এসে থমকে গেলেন নারায়ণ মাস্টার। রতনের স্ত্রী মানে কেতুর মা উঠোন ঝাড় দিচ্ছিল। পরনে সাদা শাড়ি, হাতে শাখা পলা এবং মাথায় সিঁদুর কিছুই নেই। তার মানে বাচ্চারা যা বলেছে সব সত্যি। কেতুর বাপ মরেছে, কিন্তু কেতুকে তো আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। এগিয়ে গেলেন নারায়ণ মাস্টার। বৌমা, ও বৌমা। ও মাস্টার দাদা, আপনি? নারায়ণ মাস্টার কি বলবেন, কিভাবে শুরু করবেন কিছুই বুঝতে পারলেন না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন যামিনীর দিকে। যামিনী নারায়ণ মাস্টারের মনের ভাব বুঝতে পেরে আঁচল চাপা দিয়ে হাউ হাউ করে কেঁদে উঠলেন। কেঁদো না বৌমা, কেঁদো না, ঈশ্বর সব ঠিক করে দেবেন, কেঁদো না। আর কি করবেন মাস্টার দাদা, আর কি ঠিক করবেন? লোকটা আমার এভাবে অকালে নারায়ণ মাস্টার সান্ত্বনা দিতে থাকে। এদিকে পাশের বাড়িতে যামিনীর যা উঠোনে দাঁড়িয়ে আর চোখে সব দেখতে থাকেন, শুনতে থাকেন। নারায়ণ মাস্টারের বিরোধীদের মধ্যে তিনি অন্যতমা। তিনি কেতুকে আরো বেশি করে এই সময় স্কুলে যেতে বারণ করেছেন। কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, কেতুকে কোথাও দেখছি না। ও ও ঘরে আছে। আসুন আসুন, ভেতরে আসুন স্যার। না না, আর ভেতরে যাব না বৌমা, তুমি বরং কেতুকে একটু ডেকে দিতে পারো। কেতু, এই কেতু, শোনা রে, একবার বাইরে আয় বাবা, তোর মাস্টার মশাই এইছেন। মায়ের ডাক শুনে বাইরে আসি কেতু। মাস্টার মশাইকে দেখে প্রণাম করতে চায়। নারায়ণ মাস্টার তাকে বাধা দিয়ে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে বলেন, থাক বাবা, আর পায়ে হাত দিতে হবে না, অনেক বড় হও জীবনে। আচ্ছা বৌমা, এইসব কি করে হলো? রক্ত খেকো মাস্টার মশাই, ওই হেদর বনে থাকে। ও ও মেরেছে আমার বাবাকে। না বাবা, ওসব রক্ত খেকো ভূত প্রেত কিছু না। তোমার বাবার মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য নিশ্চয়ই আছে কেতু। রহস্য আছে যখন, সেটা আপনি খুঁজে বের করুন না। এই ভর সন্ধ্যাবেলা এখানে জ্ঞান মারতে এসেছেন। ঘুরে তাকালো সকলে। এবার যামিনীদের উঠোনে এসে দাঁড়িয়েছে যামিনীর যা। তার ক্রুদ্ধ বিরক্ত দৃষ্টি মাস্টারের দিকে নিবদ্ধ। কি বলতে চান আপনি? আপনি কি বলতে চান শুনি একটু। এদের সব বোনাস হয়ে যেতে আপনি এতদিনে এসেছেন আপনার জ্ঞান বোঝাতে। আপনি নিজে বিশ্বাস করেন না বলে কি জগতে আর কিছু হয় না নাকি? হ্যাঁ, কেতুর বাপকে যে ভূতে মেরেছে না হাতিতে মেরেছে, সেই সব জেনে এখন কি হবে? হ্যাঁ, কি হবে এখন? মরা লোকটা কি এখন আর ফিরে আসবে? দেখুন, আপনাদের মনের অবস্থা আমি বুঝি, তাই বলে একটা অন্ধবিশ্বাসকে আপনারা মনের মধ্যে পুষে রেখে। থাক থাক, এই জ্ঞানের কথা এদের সংসার চলবে না।
এত পড়াশোনা করেছেন, এত জ্ঞান আপনার, তা মুরত থাকে যদি খুঁজে বের করে দেখান না দেখি যে রতনকে ভূতে মেরেছে না মানুষে মেরেছে। চেঁচামেচি শুনে ততক্ষণে আশেপাশের বাড়ির অনেকেই জড়ো হয়েছে যামিনীদের বাড়ির উঠোনে। নারায়ণ মাস্টার সকলকে নিজের যুক্তি খাড়া করে বোঝাতে থাকে এসব ভূত প্রেত রক্তচোষা বলে কিছুই হয় না ইত্যাদি ইত্যাদি। কিন্তু গ্রামের পরিস্থিতি এখন উত্তপ্ত, তারা কেউই বুঝতে রাজি হয় না। উল্টে বেশ কথা শুনতে হচ্ছিল মাস্টারকে। এসব বন্ধ করো, তোমরা বন্ধ করো, আমার এসব ভালো লাগছে না। মাস্টার দাদা, আপনি এখন আসতে পারেন, আমরা আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি চলে যান, নাহলে এখানে থাকলে আপনার অপমান হবে। এই বলেই ছেলের হাত ধরে টানতে টানতে যামিনী ঘরে ঢুকে যায়। নারায়ণ মাস্টারের আর কি বা বলার থাকতে পারে এখানে। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি রাস্তায় নামলেন। মনের ভেতরে হতাশা ব্যর্থতা নিয়ে তিনি বাড়ির পথ ধরলেন। গ্রামের লোক সকলে মনে প্রাণে বিশ্বাস করে যে এই সবের পেছনে কোনো অশরীরীর হাত রয়েছে। এই অবস্থায় তাদের কিছু বোঝানো সম্ভব না। তাদের কথা শুনেই স্কুলের বাচ্চারা এসব শিখছে, মাথার ভেতরে ঢোকাচ্ছে তারা এইসব। কিন্তু নারায়ণ মাস্টার একা কি বা করবেন? সত্যি বলতে কি, তিনি নিজেও ভেবে কোনো কুল কিনারা করতে পারলেন না যে রতনকে এভাবে কে হত্যা করতে পারে। সপ্তাহখানেক পরের কথা, গ্রামের ছেলেদের মুখে কেতু শুনেছে হেদর বনের ধারে নাকি শেকুল কুলের গাছে অনেক কুল ধরেছে। কেতুর সেখানে গিয়ে কুল পাড়ার শখ বহুদিনে, কিন্তু সে জানে তার মা তাকে ওই বনের ধারে যেতে দেবে না। যাওয়ার কথা বললেই মেরে পিঠের ছাল চামড়া তুলে নেবে। কিন্তু কুল খাওয়ার লোভ কেতু আর সামলাতে পারে না কিছুতেই। কেতু মনে মনে ঠিক করলো সে যাবেই। বাড়িতে কিছু না বলে সে একা একাই যাবে ওদিকে। একমাত্র বিকেল বেলাটাই সুযোগ যাওয়ার। ওই সময় যে পাড়ার ছেলেদের সাথে সে মাঠে খেলতে বেরোয়। এই সময় বেরোলে মা তাকে কিছুই বলবেও না, সন্দেহ করবে না। যেমন ভাবা তেমন কাজ। খেলতে যাওয়ার নাম করে বেরিয়ে পড়ে কেতু। একটা ছোট গামছা সঙ্গে নিয়েছে সে। গামছাটা বেঁধে কুল নিয়ে আসবে। রাস্তায় নেমে কেতু উল্টো দিকে হেদর বনে যাওয়ার পথ ধরে। পাড়ার হাবুল উল্টো দিক থেকে হাতে বল নিয়ে আসছিল। কেতুকে থেকে সে বলল, কিরে, কোথায় যাচ্ছিস? খেলতে যাবি না? আয় আয়। হ্যাঁ, তোরা যা, আমি একটা কাজ সেরেই আসছি। বলেই কেতু হন হন করে এগিয়ে চলল। হাবুল কিছু না বুঝতে পেরে নিজের রাস্তা ধরল। হাঁটতে হাঁটতে গ্রাম ছাড়িয়ে হেদর বনের কাছাকাছি এসে পড়ল কেতু। জায়গাটা বেশ নির্জন। হঠাৎ গোরস্থানটার কাছাকাছি আসতেই কেতুর নিজের বাপের কথা মনে পড়ল। এখানেই তার বাপের নিথর দেহটা পাওয়া গেছে। কে মেরেছিল তার বাবাকে? রক্তচোষা? সে আবার হয় নাকি? কিছুই জানে না কেতু। গোরস্থানটা বেশ নির্জন। একটু গা ছমছমে করতে লাগলো কেতুর। ছোটবেলায় সে মায়ের মুখে শুনেছে এখানে নাকি মানুষ মরার পর মাটিতে পুঁতে দেওয়া হয়, তারপরেই তো তারা ভূত হয় নাকি? না, বেশি ভাবলে হবে না। সন্ধ্যার আগে তাকে বাড়ি ফিরতে হবে। মনের ভয়টা ঝেড়ে ফেলে তাড়াতাড়ি পা চালায় কেতু। ডাইনে গোরস্থান ফেলে রেখে এগোতে থাকে সে। গোরস্থানের পরেই পাতলা মেহগিনি গাছের জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। তারপরে শেকুল কুলের গাছের ঝাড়, আর সেটা পেরোলেই আসল বন শুরু হয়ে যাবে। কুল গাছের কাছে এসে দাঁড়ায় কেতু। না, ছেলেরা ভুল কিছু বলেনি। সত্যি এ গাছে মেলা কুল হয়েছে। কুলের ভারেই তো গাছটা অর্ধেক ঝুঁকে গিয়েছে। সাবধানে পা ফেলে নিচু থেকে যতটা পারে হাত বাড়িয়ে কুল পাড়তে থাকি কেতু। গাছ গোড়ায় সাপ খোপের ভয়, তাই খুব একটা বেশি ভেতরেও ঢুকতে পারে না সে। দু একটা কুল পেরে সে মুখেও দেয়, এক কষাটে টক। ও তাতে কোনো অসুবিধা নেই কেতুর। সে একাই নুন লঙ্কা দিয়ে মাখিয়ে খাবে। কুলে ভরে উঠতে থাকে তার গামছাখানা। হাতে পায়ে দু একটা কাঁটা ফোটারও ব্যথাও সে পায়।
তবুও কেতু দমবার পাত্র নয়। কুল সে পারবেই। পাশে পড়ে থাকা দুটো ঢেলা নিয়ে ছুঁড়ে মারে গাছটার ওপরের দিকে। ঢেলার আঘাতে গাছের ডাল থেকে মাটিতে কুল ঝরে পড়তে থাকে। কেতু সেগুলোই মাটি থেকে কুড়োতে থাকে। হঠাৎ কেতুর মনে হলো কেউ যেন অনেকক্ষণ ধরে তাকে দেখছে। ঘুরে তাকালো কেতু। গোরস্থানের পাশে দাঁড়িয়ে রয়েছে ন্যাড়া মাথার সেই তাল গাছটা। বাজ পড়ে সেটার মাথায় আগুন লেগেছিল, কিন্তু কাউকেই দেখতে পেল না কেতু। অথচ তার মনে হলো কেউ যেন একটু আগে ওই তাল গাছটার আড়ালে ছিল, লুকিয়ে দেখছিল তাকে। দূরে বনের দিক থেকে একটা শিয়ালের ডাক ভেসে আসে। গাটা ছমছম করে ওঠে কেতুর। তার খেয়াল হয় পশ্চিম আকাশে সূর্য ডুবে গিয়েছে, এক্ষুনি অন্ধকার হয়ে আসবে। গ্রাম ছাড়িয়ে এই নির্জন হেদর বনের প্রান্তরে সে সম্পূর্ণ একা। না, এবার তাকে বাড়ি ফিরতে হবে। চটপট মাটিতে পড়ে থাকা কুড়গুলো কুড়িয়ে নেয় সে। তারপর গামছাটা ভালো করে বেঁধে নেয় পিঠে। সেটা পিঠের উপর ফেলে হাঁটা শুরু করে সে। মেহগিনি গাছের বনটার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে কেতুর হঠাৎ মনে হলো কিছু যেন তার পেছন থেকে তীরে ছুটে আসছে। তার পায়ের শব্দ হচ্ছে শুকনো পাতার উপর। চমকে উঠে কেতু ঘুরে তাকাতেই সরাত করে কালো মতো কিছু একটা যেন বাঁশের ঝোপে মিলিয়ে গেল। বুকটা ছ্যাঁত করে উঠল কেতুর। আলো আধারিতে ওই কালো মতো জিনিসটা কি বুঝতে পারল না কেতু। এই বনে অনেক বুনো শুয়োর আছে শুনেছে কেতু, তাহলে সেটাই হবে হয়তো। কিন্তু যাই হোক না কেন, কেতু ভয় পেয়েছে। হন হন করে পা চালিয়ে কেতু যখন মেহগিনি বনটা পেরিয়ে গোরস্থানের কাছাকাছি এসেছে, একটা ডাক শুনতে পায় সে। কেতু, কেতু, আয়, এদিকে আয়। কেতু। কিরকম যেন চাপা ঘের ঘেরে একটা গলা। কেতু ভয়ে ভয়ে বাঁয়ে ঘুরে তাকায়। ন্যাড়া তাল গাছটার পাশে কেউ একটা যেন দাঁড়িয়ে। ভালো করে দেখার চেষ্টা করে কেতু। এ তো তার বাপ রতন। হ্যাঁ, কোনো ভুল নেই। সেই হাঁটু অবধি গোটানো ধুতি, গায়ে নীলচে ফতুয়া, এ তো তার বাপ। কেতু, আয়, আয় এদিকে, আমার কাছে আয়। কত রোগা লাগছে তার বাপকে। আর ভয় পায় না কেতু। কিরকম একটা আচ্ছনের মতোই সেদিকে হাঁটতে থাকে কেতু। তার বাপকে যে সপ্তাহ দুয়েক আগেই এই মাটির রক্তশূন্য অবস্থায় মরে পড়ে থাকতে দেখা গিয়েছিল, সেই মরা মানুষ আবার এখানে কি করে ফিরে আসতে পারে তা একবারের জন্য কেতুর মাথায় আসে না। বাপের ডাক শুনে চোখ ফেটে জল চলে আসে কেতুর। সে এগিয়ে যায়। বাবা, ও বাবা বলেই তাল গাছটার দিকে ছুটতে থাকে কেতু। কিন্তু এ কি? তাল গাছটার গোড়ার কাছে আসতেই সে দেখতে পায় কেউ নেই। এই তো তার বাপ একটু আগেই এখানে দাঁড়িয়েছিল। তাহলে কোথায় গেল? বাবা, বাবা বলে চিৎকার করে ওঠে কেতু। প্রত্যুত্তরে তার সেই চিৎকারই প্রতিধ্বনিত হয়ে তার কানে ধাক্কা মারে। কেতু বুঝতে পারল এখানে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। সে ছাড়া আদতেই এখানে আর কেউ নেই। আচমকা পেছন থেকে একটা খিলখিলে হাসির শব্দে ঘুরে তাকালো কেতু। সে যা দেখল তাতে তার গায়ের লোম ভয়ে রীতিমতো খাড়া হয়ে উঠল। লম্বা কালো লিকলিকে চেহারার একটা লোক দাঁড়িয়ে রয়েছে তার পেছনে। লোকটা এতটাই বিভৎস যে কেতু ভয়ে চিৎকার করে ওঠে। গোটা লিকলিকে দেহটা যেন কালো লোমে ঢাকা। বিরাট লম্বা সেই দেহ। মুখের দুপাশের থেকে ধারালো কদাকার দাঁত বেরিয়ে এসেছে। চোখগুলো যেন জ্বলন্ত ভাঁটার মতো জ্বলছে। মুখে একটা বিভৎস ক্রূর বাসবিক হাসি। চারপাশে কিরকম যেন মরা পচা দুর্গন্ধে ভরে ওঠে। গাটা গুলিয়ে উঠল কেতুর। লোকটা এবার তার লিকলিকে নখ বিশিষ্ট হাত দিয়ে চেপে ধরল কেতুর গলা। যন্ত্রণায় ছটফট করতে লাগলো কেতু।
তার আর্তনাদ কেবল একটা গোঙানি হয়ে বেরিয়ে আসতে থাকে। লোকটা কেতুকে মাটিতে ফেলে চেপে ধরে তার গলা। নিজেকে ছাড়ানোর প্রবল চেষ্টা করেও পারে না কেতু। এই নির্জন অরণ্য প্রান্তরে এমন সন্ধ্যায় কেউ নেই তাকে এই কদাকার পিশাচের হাত থেকে বাঁচাবার জন্য। ধারালো দুটো সদন্ত ধীরে ধীরে বসে যেতে লাগলো কেতুর গলার চামড়া ভেদ করে। যন্ত্রণায় কাঁটা পাঁঠার মতো ছটফট করতে করতে চিৎকার করে উঠল কেতু। হেদর বনের গভীরেই খান খান হয়ে হারিয়ে গেল কেতুর আর্তনাদ। রক্তলোভী সেই পিশাচের পরম তৃপ্তিতে চুষে বের করতে থাকে কেতুর তাজা রক্ত। তীর তীর করে কাঁপতে কাঁপতে কেতুর হাত পা একটা সময় পর অনড় হয়ে আসে। ধীরে ধীরে তার শরীর ফ্যাকাশে হয়ে রক্ত শূন্য হয়ে উঠল। অস্থি কোটরের থেকে ঠেলে বেরিয়ে এলো তার চোখ। মৃত্যু শেষ মুহূর্তে ভয়ে যন্ত্রণায় মুখের এক পাশ থেকে ঢলে পড়ল জিভটা। একটা পৈশাচিক পরিতৃপ্তির হাসিতে কেতুর মৃত্যুক্ষণ যেন আরো ভয়ঙ্কর, আরো পাশবিক ও নৃশংস হয়ে উঠল। সারা রাত কেতু আর বাড়ি ফিরল না। কেতুর মা গ্রামের কোথাও খুঁজেও কেতুর আর কোনো সন্ধান পেল না। কিন্তু বিকেলেও ছেলেদের সাথে খেলতে চায়নি। তবে সে গেল কোথায়? পরদিন সকালে কেতুর রক্তশূন্য মৃতদেহটা পাওয়া গেল গরুস্থানের পাশে ন্যাড়া তাল গাছটার তলায়। সেই একই রকম বিভৎস বিকৃত দেহ যেমনটা পাওয়া গিয়েছিল কেতুর বাপের। প্রথমে স্বামী, তারপরে একমাত্র ছেলে। এভাবে পরপর নিজের পরিবারের লোককে হারিয়ে শারীরিক মানসিক সব দিক থেকেই ভেঙে পড়ল যামিনী। ছেলের মৃতদেহ দেখে সে জ্ঞান হারায়। সকলে মিলে তাকে ধরাধরি করে চোখ মুখে জল দেওয়া হলে তার জ্ঞান ফিরে আসে। অবশ্য তার আর কোনো প্রতিক্রিয়া নেই। ছেলের মৃতদেহের দিকে তাকিয়ে পাথরের মূর্তির মতো বসে থাকে যামিনী। হাহাকার, কান্না, বিলাপি যে শোক দুঃখের একমাত্র প্রদর্শন তা নয়। নিশ্চুপ, নিষ্পলক নিস্তব্ধতাও তীব্র থেকে তীব্রতর, গভীর থেকে গভীরতর বেদনাকে সূচিত করে। অবশ্য যামিনীর মনের কষ্ট এখন ভাষায় বর্ণনা করা কঠিন। তবে দিন, তারিখ, সময় কারোর জন্য থেমে থাকে না। সব শোক দুঃখ ঝেড়ে ফেলে মানুষকে তার স্বাভাবিক জীবনে আবার ফিরতে হয়। এটাই সংসারের নিয়ম। কেতুর মৃত্যু সুখ কাটিয়ে সকলে আবার তাদের জীবনে ফিরল। কিন্তু ভয়, সেটাকে ঝেড়ে ফেলা কি এতটাই সহজ? হেদর বনকে কেন্দ্র করে যে ভয় গ্রামের লোকেদের মধ্যে জাগার হয়েছিল রতন ও কেতুর মৃত্যুর পরে, তা আবার জাঁকিয়ে বসল সকলের মনে। এবার রাতের বেলা তো কোন ছাড়, দিনের বেলাও গ্রামের লোক হেদর বনের ধারে একা যেতে ভয় পেতে লাগলো। কিন্তু এভাবে তো আর চলতে পারে না। এই বনের উপর জীবিকা নির্বাহের জন্য নির্ভর করতে হয় অনেককেই। তাই কতদিনই বা লোক ওখানে না গিয়ে থাকবে? এই অবস্থায় গ্রামের বয়োজ্যেষ্ঠারা বিধান দিল পাশের গ্রাম থেকে ইকবাল ফকিরকে ডেকে আনার জন্য। ফকির এসব ভূত প্রেত তাড়ানোয় সিদ্ধহস্ত। গ্রামের ছেলেরা ছুটল পাশের গ্রাম থেকে ইকবাল ফকিরকে ডেকে আনতে। ইকবালের বয়স হয়েছে, তার পক্ষে এক গ্রাম থেকে এসে অন্য গ্রামে ভূত তাড়ানো সত্যি কষ্টের ব্যাপার। তবুও গ্রামের ছেলেরা হাতে পায়ে ধরল, ফকিরকে আসতেই হবে, নয়তো একটা সময় পর গ্রামের লোকেদের না খেতে পেয়ে মরতে হবে। শেষটায় গরুর গাড়ি ভাড়া করে ফকিরকে নিয়ে আসা হলো। সব শুনে ফকির চললেন হেদর বনের ধারে গরুস্থানের উদ্দেশ্যে। গ্রামের প্রায় অর্ধেক লোক ছুটল ফকিরের পিছু পিছু, ফকির কি অদ্ভুত কাণ্ড করে সেটা দেখার জন্য। গরুস্থানের কাছাকাছি এসেই ফকির গোটা জায়গাটা ভালো করে ঘুরে দেখলেন। বাতাসে বার কয়েক নাক টেনে কিসের যেন একটা গন্ধ শুকলেন। তোমরা ঠিকই ধরেছ, এখানে অশুভ শক্তি বাসা বেঁধেছে। সামনেই গরুস্থান। আজ আপাতত আমি এই গরুস্থানের চারপাশে ওদের চালানোর ওষুধ গুঁড়ো ছড়িয়ে দিয়ে যাচ্ছি। কাল এইখানে একটা ছোটখাটো যজ্ঞ করে দেব, তারপর দেখি বেটারা কেমন বাপ বাপ করে পালাবে। এই বলে ফকির নিজের ঝোলা থেকে গুঁড়ো গুঁড়ো কিসব নিয়ে বিড়বিড় করে কিছু একটা মন্ত্র উচ্চারণ করে চারদিকে ছড়িয়ে দিলে। কাজ শেষ হলে পর ফকিরকে আবার নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া হলো। সেদিন রাতে ফকির খাওয়া দাওয়া সেরে
উঠোনে বসে তামাক টানছিল। হঠাৎ দেখে তার বাড়ির সামনে তেঁতুল গাছটায় কে যেন দাঁড়িয়ে আছে। জায়গাটা অন্ধকার, তার উপর আবার ফকিরের চোখের দৃষ্টি বয়সের ভারে একটু কমে এসেছে। তবুও চোখ ছোট ছোট করে দেখার চেষ্টা করলো ফকির। হ্যাঁ, কালো রোগা লিকলিকের লম্বা গোছের কেউ একটা যেন দাঁড়িয়ে রয়েছে বটে গাছটার গোড়ার দিকে। বাতাসে কিরকম একটা আঁশটে গন্ধ, যেটা একদমই ভালো লাগলো না ফকিরের। এবার সেদিক থেকে একটা চাপা ঘ্যার ঘ্যারে স্বরে গলার স্বর ভেসে এলো, ইকবাল, ইকবাল, ইকবাল। কে কে ওখানে? কে কে? কোনো উত্তর নেই। এভাবে কে তাকে নাম ধরে ডাকলো? ফকির আস্তে আস্তে উঠে এগিয়ে যেতে লাগলো সেই দিকটা। কে দাঁড়িয়ে ওখানে? মস্করা হচ্ছে আমার সাথে? বেরিয়ে আই বলছি আগে। তুই আমাকে মারতে গিয়েছিলি না? যজ্ঞ করে তুই আমাকে তাড়াবি? এত সাহস তোর? কালো কুচকুচে ছায়ামূর্তিটি এবার লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসতে থাকে ফকিরের দিকে। বিভৎস কালো কুচকুচে লম্বা দেহ, মুখের দুপাশ দিয়ে দুটো ধারালো দাঁত বেরিয়ে এসেছে, চোখ দুটো আগুনের ভাঁটার মতো লাল টকটকে। এ কোনো মানুষ হতেই পারে না, সাক্ষাৎ নরকের পিশাচ। গলা চিরে একটা আর্তনাদ বেরিয়ে এলো ফকিরের। সারা জীবন সে অনেক ঝাড়ফুঁক ভূত তাড়ানোর কাজ করেছে, কিন্তু এমন ঘটনা সে বাপের জন্ম দেখেনি। ফকির বুঝতে পারল এই সেই হেদর বনের গোরস্থান থেকে উঠে আসা রক্ত খেকো পিশাচ। ভয়ে লাফিয়ে উঠে ফকির ঘরের ভেতরে তার ঝোলা আনতে ছুটে যাবে, এমন সময় পেছন থেকে একটা ধারালো নখ বিশিষ্ট হাত এসে চেপে ধরল ফকিরের পা। তারপর এক টান মেরে তাকে মাটিতে ফেলে দিল। মুখ থুবড়ে পড়েই ব্যথা পেয়ে একটা গোঙানি বেরিয়ে এলো ফকিরের মুখ থেকে। ওরে বাবা গো, মরে গেলাম রে বাবা, মরে গেলাম। খিলখিল করে হেসে উঠল পিশাচ। লিকলিকের হাতের আঙুলগুলো এসে এবার চেপে ধরল ফকিরের ঘাড়। এত সহজে মরলে কি করে হবে? দে আগে একটু তোর রক্ত খাই, দে। ধীরে ধীরে মুখের ভেতর থেকে রক্তের নেশায় লোলুপ দুটো সদন্ত বেরিয়ে এলো আর বিঁধে গেল ফকিরের ঘাড়কে লক্ষ্য করে। ফিনকি দিয়ে ছিটকে বেরিয়ে এলো তাজা রক্ত। যন্ত্রণা ছটফট করে উঠল ফকির, কিন্তু তার উপর এখন রক্তের নেশায় যে মহাশক্তিধারী পিশাচ চেপে বসেছে, তার থেকে ছাড়া পাওয়ার উপায় অসম্ভব। একটু একটু করে সেই পিশাচ গলাধকরণ করতে থাকে ফকিরের তাজা রক্ত। ধীরে জল বেরিয়ে আসা কিশমিশের মতোই শুকিয়ে যেতে থাকে ফকিরের শরীরটা। একটা সময় বন্ধ হয়ে আসে ফকিরের যন্ত্রণা ভরা খিঁচুনি। সবটা রক্ত চুষে খেয়ে শরীরটাকে মাটিতে ফেলে দেয় সেই রক্ত খেকো পিশাচ। চোখে মুখে খেলে যায় এক পরিতৃপ্তির হাসি। তার রক্ত পিপাসা আজ আবার পূর্ণ হয়েছে। ফকিরের ফ্যাকাশে শুকনো ছিবড়ে শরীরটা নিথর হয়ে পড়ে থাকে তারই বাড়ির উঠোনে সারা রাত। পরদিন দেহটা আবিষ্কার হতে সারা গ্রামে হইচই পড়ে যায়। ফকিরের তিন কুলে আর কেউ ছিল না, ফলে রাতে কে এসে ফকিরকে এভাবে মারল তা কেউ বলতে পারবে না। ফকিরের শরীরে বড় বড় নখের আঁচড়ের দাগ, গলার কাছে দুটো গভীর ক্ষত। দেখলেই বোঝা যায় বিকৃত শরীরটায় এক টুকরো রক্ত নেই। ফকিরের মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে পাশাপাশি গ্রামে। এই গ্রাম থেকেও কয়েকজন দেখতে যায় ওই ফকিরকে। ফকিরের বিভৎস বিকৃত মৃতদেহ দেখে তারা সহজে অনুমান করল এই কাজ আসলে কার। কিন্তু ফকির, যে কিনা নিজে এসব ভূত প্রেতদের সায়স্তা করে, তাকে এভাবে নিজের ঘরে এসে কোনো প্রেত রক্ত চুষে খেয়ে গেল, ভাবলেও কিরকম যেন গাঁটা কাঁটা দিয়ে ওঠে। ফকিরের মৃত্যুতে গোটা গ্রাম যেন ভয়ে সিঁধিয়ে গেল। রাতের বেলা তো কোন ছাড়, এখন কেউ দিনের বেলাতেও ওই হেদর বনের ধারে যায় না।
জায়গাটা নিয়ে বেশ কিছুদিন আলোচনা ঝড় চলল সকলের মুখে। অনেকে বলতে লাগলো ওই গোরস্থানের জন্যই এসব নাকি হচ্ছে। কোনো অতৃপ্ত প্রেতাত্মা রক্তের নেশায় আবার জেগে উঠেছে এবং মানুষকে খুন করছে। তবে সে যখন একবার গ্রামের ভেতরে ঢুকে ফকিরকে মারতে পেরেছে, তখন বাড়িতে থেকেও সকলেরই খুব সহজে নিস্তার নেই। লোকজন সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোনেই এক প্রকার বন্ধ করে দিল। কে জানে কখন কার ঘাড়ে রক্তের লোভে পিশাচে দুটোর দাঁত এসে পড়বে। গোটা গ্রাম যেন সন্ধ্যের পরে এক প্রকার শ্মশান সম নিস্তব্ধতা ছেয়ে গেছে। এর মধ্যেই ঘটল আরেকটা ঘটনা। এবার সেটা ঘটল গ্রামের ভেতরে। রাতের বেলা যামিনীর যা বাড়ি থেকে বেরিয়ে পেছনের বাগানে বেরিয়েছিল বড় কাজ সারতে। কাজ সেরে ফিরে আসার সময় বাড়ির এধারের গোয়ালে গরুগুলো কিরকম যেন শিং নাড়িয়ে ডাকাডাকি করছে। হাতে হ্যারিকেন ছিল। কৌতূহল হতেই সে হ্যারিকেন নিয়ে ছুটেছে গোয়ালের দিকে, কিন্তু হ্যারিকেনের আলোয় কাউকেই দেখা গেল না। যামিনী যা ভাবল বোধহয় এমনি গরুগুলো অমন ডাকছে, সে ফিরেই আসছিল। হঠাৎ ধপ করে একটা শব্দ হতেই আবার ঘুরে তাকালো পেছনের দিকে। এবার সে হ্যারিকেনের আলোয় যা দেখল তাতে তার রীতিমতো ভিড়মি খাওয়ার জোগাড়। গোয়ালের ঘরের চালের উপর উবু হয়ে বসে রয়েছে বিকট কালো একটা লোক। বিভৎস লম্বা লিকলিকে দেহ, রক্তের মতোই টকটকে লাল চোখ আর দুপাশ দিয়ে বেরিয়ে আসা ধারালো সদন্ত। খিলখিল করে হেসে ওঠে সেই মূর্তিটা। ভয়ে একটা গুমানি দিয়ে মাটিতে পড়ে যায় যামিনীর যা। হাত থেকে হ্যারিকেন পড়ে তার কাঁচগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। মূর্তিটি এক লাফে এসে পড়ল মহিলার ঘাড়ের উপর, আর তার লিকলিকে নখ বিশিষ্ট হাত দিয়ে চেপে ধরল তার গলা। দাঁতে দাঁত লেগে কাঁপতে কাঁপতে একসময় জ্ঞান হারালো যামিনীর যা। তবে সেই যে জ্ঞান হারালো আর উঠল না। সে বিভৎস মূর্তি ধারালো দাঁত গিথে বসল তার ঘাড়কে লক্ষ্য করে, চুষে খেতে লাগলো তাজা লাল রক্ত। সবটুকু রক্ত নিঃশেষ করে ফ্যাকাশে শরীরটাকে ছেড়ে ফেলে দিয়ে সেই মূর্তি এবার এগোতে শুরু করলো গোয়ালের দিকে। গরুগুলো ছটফটানি তখন আবার শুরু হয়েছে। তাদের চোখের সামনে তাদের মালিকের রক্ত চুষে খেয়েছে সেই পিশাচ। এবার তাদের পালা। পিশাচের মুখে খুলে গেল এক পরিতৃপ্তি হাসি। গরুর পালের মধ্য থেকে সবচেয়ে নধর গরুটাকে দু হাতে চেপে ধরল সে। তার রক্ত পিপাসু দাঁত বসে গেল গরুর ঘাড়কে ভেদ করে। ছটফট করতে করতে একসময় অবলা প্রাণীটা হাত পা ছড়িয়ে লুটিয়ে পড়ল মাটিতে। পিশাচের এবার চোখ পড়ল তার ঠিক পাশেই কাঁপতে থাকা বগনা বাছুরটার দিকে। একটু আগে তার চোখের সামনে সে তার মাকে মরতে দেখেছে, আর এবার তার পালা। আজ তারও নিস্তার নেই। পরদিন সকালে নিজের বাড়ি থেকে উদ্ধার হলো যামিনীর জায়ের রক্তশূন্য দেহটা। গোয়ালঘর ভাঙা লণ্ডভণ্ড। একটা আস্ত গরু আর একটা ছোট্ট বগনা বাছুর নিস্তেজ হয়ে পড়ে আছে। দেখে বোঝা যায় তাদের শরীর থেকেও কেউ যেন রক্ত চুষে খেয়েছে। বাকি গরুগুলো বোধহয় দড়ি ছিঁড়ে পালিয়েছে। কাল রাতে যে বাড়ির উঠোনে কি পৈশাচিক কাণ্ড ঘটেছে তা অনুমান করতে পারল গ্রামের সকলে। খুব ভয় পেয়ে গেল গ্রামের লোক। গ্রামের মধ্যে যে এই বিভীষিকা ঢুকবে তা কেউ কল্পনাও করতে পারেনি। তবে ব্যাপারটা যে শুধু মানুষই সীমাবদ্ধ তা কিন্তু নয়। মানুষ না পাওয়া রাতের অন্ধকারে আক্রমণ হতে লাগলো গবাদি পশু, হাঁস, মুরগির উপর। প্রায় 2-3 দিন অন্তর গ্রামের লোকেদের কারোর না কারোর গোয়াল থেকে রক্তশূন্য গরুর বা বাছুরের দেহ, কারোর খামারের ছাগল কিংবা কারোর বাড়ির থেকে হাঁস মুরগি উধাও হতে লাগলো। প্রত্যেকের দেহেই সেই একই লক্ষণ। ঘাড়ের কাছে ধারালো দুটো দাঁতের দাগ, সারা শরীর বিকৃত, ফ্যাকাশে রক্তশূন্য। গ্রামে ধীরে ধীরে এক অজানা রক্তক্ষেকর আতঙ্ক ছড়িয়ে পড়ল। এ থেকে মুক্তির উপায় কি তা কেউ বুঝতে পারল না। কোনো ওঝা, ফকির, তান্ত্রিক আর এই সমস্যার নিরসনে এগিয়ে আসার সাহস করল না। বিশেষ করে ইকবাল ফকিরের মৃত্যুর পর এই বিভীষিকা থেকেও যে কোনোদিন মুক্তি পাওয়া যাবে তা গ্রামের লোক ভাবতেও ভুলে গেল। ব্যাপারটা সহজে আর সব মেনে নিল, মানতে পারল না একমাত্র নারায়ণ মাস্টার। প্রথমে নিজের ছাত্রের বাবা, তারপর ছাত্রের এরকম ভয়ঙ্কর মৃত্যু, সব শেষে গ্রামের লোকের উপর এরকম ভয়ঙ্কর বিপদ।
নারায়ণ মাস্টার চুপচাপ বসে থেকে এসব মেনে নেওয়ার লোক নন। তিনি যদিও নিজেও জানেন না যে এইসবের পেছনে কে রয়েছে, কেন সে এরকম পাশবিক হত্যা লীলায় নেমেছে, তবুও তার বিরুদ্ধে মোকাবিলা করতেই হবে, এই জন্য সে বদ্ধপরিকর। সত্যি বলতে কেতুর মৃত্যু তাকেও ভীষণভাবে আহত করেছিল। সেদিন কেতুর মৃত্যুর খবর শুনে তিনিও গিয়েছিলেন দেখতে, কিন্তু সামনে যেতে তিনি সাহস পাননি। কি মুখ নিয়েই বা যাবেন তিনি? সত্যি তো, কেতুর মৃতদেহ দেখে যে কেউ বলবে যে অন্তত কোনো মানুষের কাজ নয়। চোখের জল চেপে রাখতে পারেনি মাস্টারমশাই। বাড়ি ফিরে এসেছিলেন। সেদিন থেকেই তিনি মনে মনে ঠিক করেছিলেন এর শেষ দেখে তবেই তিনি ছাড়বেন। নিজের ঘরের টেবিল ল্যাম্পটার আলোর সামনে বসে ভাবতে থাকেন নারায়ণ মাস্টার, যা করার তাকেই এবার করতে হবে। তিনি নিজেও দেখতে চান কে এই দুরাত্মা যে রক্তের নেশায় এরকম একের পর এক মানুষকে খুন করে চলেছে। সন্ধ্যা হয়ে এসেছে। এটাই আদর্শ সময় শত্রুর মুখোমুখি হওয়ার জন্য। তাকে মরতে হলে তিনি মরতেও রাজি, তবুও তিনি একবারে শেষ দেখতে চান। মা কসম, একবার তার মুখোমুখি হোক ওই শয়তান। সে স্বয়ং সর্বশক্তিমান হলেও নারায়ণ মাস্টার তার বিরুদ্ধে লড়াই করবেন। কেতুকে তিনি নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। তার হত্যাকারীর এত সহজে পার পেয়ে যেতে তিনি দেবেন না। ঘরের একদিকের দেওয়ালে হেলান দিয়ে রাখা ছিল লোহার বড় শাবলটা। বন্দুক পিস্তল কিছুই মাস্টারের হাতে নেই, আছে কেবল এটা দিয়েই যা করার তাকে করতে হবে। আসন্ন এক মরণপণ মোকাবিলায় উত্তেজিত হয়ে উঠেছে নারায়ণ মাস্টারের গায়ের লোম। দাঁতে দাঁত ঘষে তিনি একটা চাপড় মারলেন টেবিলের উপর। তারপর চেয়ার ছেড়ে উঠে গিয়ে দাঁড়ালেন শাবলটার সামনে। সেটা হাতে নিয়ে বেরিয়ে এলেন বাইরে। অন্ধকার হয়ে এসেছে। শুনশান রাস্তায় কোনো জনপ্রাণী নেই। নারায়ণ মাস্টার ঠিক করলেন আপাতত তিনি হেদর বনের উদ্দেশ্যে হাঁটা দেবেন। এখানে না হোক সেখানে কোনো মোকাবিলা তাকে করতেই হবে। সংকল্প দৃঢ় করে হাঁটতে লাগলেন নারায়ণ মাস্টার। তবে সাবধানতা অবলম্বন করাটাও জরুরি। আক্রমণটা যখন তখন যেদিক সেদিক থেকে হতে পারে। এদিক ওদিক চোখ রেখে সন্তর্পণে হাঁটতে লাগলেন নারায়ণ মাস্টার। গ্রাম ছাড়িয়ে তিনি এসে পড়লেন মাঠের উপর। পশ্চিম দিক বরাবর আর কিছু দূর গেলেই পড়বে হেদর বন। দূরের মাঠ থেকে ঘন ঘন শিয়ালের ডাক কানে আসছে। মাস্টার হাঁটতে লাগলেন সেদিকে। গোরস্থানটার কাছাকাছি এসে তিনি থমকে দাঁড়ালেন। মনে হলো কেউ যেন এতক্ষণে তার পিছু নিয়েছে। তিনি চকিতে ঘুরে তাকালেন, কিন্তু অন্ধকারে কাউকেই দেখতে পেলেন না। মাথার ওপর দিয়ে শব্দ করে এক নিশাচর প্রাণী উড়ে গেল, যেন আসন্ন মহারণের পূর্বের দামামা ধ্বনিত হলো তার ডাকে। আজ এই রাতের আঁধারে এই গহীন হেদর বনের ধারে ওই অভিশপ্ত গুরুস্থানের মাঠে জীবন মৃত্যুর লড়াইতে নামতে চলেছেন নারায়ণ মাস্টার। তার লক্ষ্য একটাই, হয় মারবেন নয়তো নিজে মরবেন। এদিক ওদিক তাকালেন মাস্টার, কাউকেই দেখতে পেলেন না। গরুস্থানের সামনে ন্যাড়া তাল গাছটা কিরকম দেহধারী প্রেতের মতো দাঁড়িয়ে রয়েছে। এই গাছের তলাতেই পাওয়া গিয়েছিল কেতুর শরীরটা। সেদিকে এগিয়ে চললেন নারায়ণ মাস্টার। গাছটার তলায় এসে মাটিতে একটা জিনিস পড়ে থাকতে দেখে তিনি চমকে উঠলেন। একটা ছাগলের রক্ত শূন্য মৃতদেহ। নিশ্চয়ই গ্রাম থেকে চুরি করে এনে এখানে মারা হয়েছে সেটাকে। ছাগলটা বেঁচে রয়েছে কিনা সেটা দেখার জন্য মাস্টার ঝুঁকেছেন। এমন সময় একটা খিলখিলে হাসির শব্দ ভেসে এলো মাস্টারের কানে। ঘুরে তাকালেন নারায়ণ মাস্টার। তার পেছনে রাতের আধারে গা মিশিয়ে এসে দাঁড়িয়েছে লম্বা লিকলিকে চেহারার সেই মূর্তিমান বিভীষিকা। কালো কুচকুচে দেহ, তার আগুনের গোলার মতো দুটো চোখ, মুখের দুপাশ দিয়ে বেরিয়ে আসছে তীক্ষ্ণ সদন্ত, আর সেই প্রাণ কাঁপানো অট্ট হাসি যা শুনলে বুকের রক্ত হিম হয়ে আসে। তার মানে এতগুলো হত্যার পেছনে যে রয়েছে সে আদতে কোনো মানুষ নয়। এমন কথাকার বিভৎসের চেহারা আর যাই হোক কোনো মানুষের হতে পারে না। কিন্তু সে যেই হোক, এসব নিয়ে ভাবলে আর চলবে না নারায়ণ মাস্টারের। তিনি জানেন না এই পিশাচের শক্তির সাথে তিনি কিভাবে মোকাবিলা করবেন।
তবুও তিনি তার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবেন। মনের মধ্যে তীব্র সাহস আর শক্তি একত্র করলেন নারায়ণ মাস্টার। শয়তান, তোকে আজ মেরেই শেষ করে দেব। কেন তুই এতগুলো নিরপরাধ মানুষকে শেষ করলি বল শয়তান? তুই আমাকে শেষ করবি? তুই একটা সামান্য মানুষ কিনা আমাকে শেষ করবে? আমি রক্ত চাই, রক্ত। আজ তোকে ওদের মতো শেষ করবো। শাবলটা হাতে চেপে ধরে গর্জন করে এগিয়ে গেলেন নারায়ণ মাস্টার, কিন্তু পিশাচের এক হাতের আঘাতে তিনি মাটিতে মুখ থুবড়ে পড়লেন। শাবল হাত থেকে ছিটকে পড়ল। পিশাচ এবার চেপে বসল মাস্টারের উপর। ওই আমাকে মারতে এসেছিস আমারই ডেরায়? তোর তো অনেক সাহস। আয়, আজ তবে তোর সাহসী রক্তই চুষে খাবো। আমাকে মারার স্বাদ জন্মের মতো ঘুচিয়ে দেব একদম। পিশাচে ধারালো নখ বিশিষ্ট হাতের আঙুলগুলো চেপে বসেছে নারায়ণ মাস্টারের গলার উপর। হাত পা ছুড়ে নিজেকে ছাড়ানোর প্রবল চেষ্টা করতে থাকেন নারায়ণ মাস্টার, কিন্তু পিশাচের শক্তি প্রবল। যতই তিনি নিজেকে ছাড়ানোর চেষ্টা করেন ততই সেই পিশাচ তার ঘাড় চেপে ধরে মাটির উপর। মাটিতে মুখ গুজে যায় মাস্টারের। তিনি গোঙাতে থাকেন। তোকে শেষ করে ফেলবেন, শেষ করে ফেলবেন। নারায়ণ মাস্টার কথা শেষ হতে না হতেই আকাশ ফেটে বাজ পড়ল। রাতের আধারে মেঘ জমেছে আকাশে, এক্ষুনি বৃষ্টি শুরু হবে। বিদ্যুতের রেখা আকাশের বুক চিরে ছুটে চলল এদিক ওদিক করে, আর দিনের আলোর মতো সামনে সবকিছু পরিষ্কার করে দিতে লাগলো। নারায়ণ মাস্টারের কথায় হেসে উঠল পিশাচ। সে হাসির শব্দে থরথর করে কেঁপে উঠল গোটা বন। ঈশ্বর, তোদের ঈশ্বর তোকে বাঁচাবে? কোথায় তোর ঈশ্বর? এর আগে আমি তোর মতো চুনোপুটিদের চুষে খেয়েছি, আজ তোকেও খাবো। কোনো ঈশ্বর আসবে না, কেউ না। এই অন্ধকারের রাজা কেবল আমি। ডাক তোর ঈশ্বরকে, আরো চিৎকার কর। এই রাত তোর জীবনের শেষ রাত। ঝমঝম করে শুরু হলো বৃষ্টি। আকাশ বাতাস ধরিত্রী কাঁপিয়ে বৃষ্টির ধারা ভিজিয়ে দিয়ে গেল সবকিছু। নারায়ণ মাস্টারের মুখটা জল কাদায় আরো চেপে ধরেছে পিশাচ। যন্ত্রণায় বুকের ভেতরটা মোচড় দিয়ে যাচ্ছে নারায়ণ মাস্টারের। তবে কি তিনি পারবেন না এই পিশাচকে শেষ করতে? তিনি কি পারবেন না কেতুর মৃত্যুর প্রতিশোধ নিতে? ধীরে ধীরে পিশাচের ধারালো সদন্ত নেমে আসতে থাকে নারায়ণ মাস্টারের ঘাড়কে লক্ষ্য করে। শরীর অবশ হয়ে আসতে থাকে নারায়ণ মাস্টারের। হঠাৎ তার কানে যেন ভেসে আসতে থাকে ছোট্ট কেতুর গলা। রক্ত খেকো মাস্টার মশাই, ওই হেদর বনে থাকে। ও মেরেছে আমার বাবাকে। ও মেরেছে আমাকে। ও আমাকে মেরেছে মাস্টার মশাই। ও মেরেছে আমাকে। শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল নারায়ণ মাস্টারের। ঈশ্বরের প্রতি ভরসা আর কেতুর প্রতি অটুট স্নেহ। মাস্টারের শরীরে যেন নতুন শক্তির পুনঃস্থাপন হলো। হাতের নাগালের মধ্যে জল কাদায় পড়ে রয়েছে শাবলটা। হাত বাড়িয়ে সেটা তুলে নিয়ে প্রচন্ড শক্তিতে চিৎকার করে নিজের কনুই দিয়ে পিশাচের ঘাড়ে একটা মোক্ষম আঘাত হানলেন মাস্টার মশাই। রক্তলোভী পিশাচ হয়তো এটা কখনোই আশা করেনি। আঘাত এতটা সজোরে ছিল যে পিশাচ ছিটকে পড়ল পাশের কাদায়। শাবল হাতে উঠে দাঁড়ালেন নারায়ণ মাস্টার। তার প্রতিটা লোমকূপে এখন আগুনের ফুলকি ছুটছে। চোখ রাগে লাল হয়ে আছে তার। এদিকে রাগে ক্ষোভে গর্জন করে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল রক্তখেকো পিশাচ। কিন্তু এই নারায়ণ মাস্টার আজ অন্য মূর্তি ধরেছে। তিনি কাউকে ডরান না, জমকেও না। পিশাচ মাটির উপর ভর দিয়ে উঠতে যাবে এমন সময় লোহার শাবলখানা হাতের বজ্র মুশিতে চেপে গর্জন করে উঠলেন নারায়ণ মাস্টার। দেখ তবে শয়তান, ঈশ্বরের ক্ষমতা। এই বলেই তিনি দু হাতে মাথার উপর শাবল তুলে লাফিয়ে পড়লেন পিশাচের ঘাড়ে। পিশাচ আবার হুমড়ি খেয়ে পড়ল কাদার উপর।
নিজের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে নারায়ণ মাস্টার ধারালো লোহার শাবলটা গেঁথে দিলেন পিশাচের বুকে। শাবল এফোর ওফোর করে দিল পিশাচের শরীর। বিকট আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল রক্তখেকো পিশাচ। হাঁফাতে হাঁফাতে পেছন দিকে ঘুরে পড়ে গেলেন নারায়ণ মাস্টার। বৃষ্টির জল তখন ঝরঝর করে ঝরে চলেছে তার ক্লান্ত পরিশ্রান্ত দেহের উপর। এই মরণ যুদ্ধ জয় হয়েছে, অশুভ শক্তির বিরুদ্ধে জয় হয়েছে নারায়ণ মাস্টারের। তার হাতেই খতম হয়েছে হেদর বনের সেই ভয়ানক রক্তখেকো পিশাচ। চোখ বুজে আসতে লাগলো নারায়ণ মাস্টারের। কেতু, আমি পেরেছি কেতু, আমি পেরেছি। বলতে বলতে জ্ঞান হারালেন নারায়ণ মাস্টার। পরের দিন সকালে নারায়ণ মাস্টারকে অচৈতন্য অবস্থায় হেদর বনের মাঠ থেকে উদ্ধার করেছিলেন গ্রামের লোক। নারায়ণ মাস্টারের দেহের পাশেই বুকে শাবল গাঁথা অবস্থায় শুকনো কঙ্কালসার পচা মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ওই অবস্থাতেই দেহটাকে গোরস্থানে গোড় দেওয়া হয়েছে। যামিনীদের বাড়ির উঠোনেই নিয়ে এসে শোয়ানো হলো নারায়ণ মাস্টারকে। চোখে মুখে জল দেওয়া হলো তার। গ্রামের হাতুড়ের ডাক্তার এসে জানালো তীব্র উত্তেজনাজনিত কারণে স্নায়ু বৈকল্য দেখা দিয়েছে, তাই জ্ঞান হারিয়েছেন নারায়ণ মাস্টার। তবে চিন্তার কোনো কারণ নেই, এক্ষুনি জ্ঞান ফিরে আসবে। রাতে মেঘ কেটে গিয়ে আকাশ এখন সম্পূর্ণ পরিষ্কার। নতুন সকালের রচনা করে বেশ ঝকঝকে রোদ উঠেছে আকাশে। নারায়ণ মাস্টারের মুখের উপর রোদ পড়তেই কেঁপে উঠল তার চোখের পাতা, আর তার সাথে তার ঠোঁটটাও কেঁপে উঠল। মুখ থেকে বেরিয়ে এলো কিছু শব্দ। আমি পেরেছি কেতু, আমি পেরেছি। শুনছিলেন পল্লব ঘোষের কলমে আজকের গ্রাম বাংলার একটি ভয়ের গল্প, হেদর বনের রক্তখেকো। গল্প পাঠে ছিলাম আমি, দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল সৌরভ, স্বস্তিক, ইন্দ্রাণী, অভিক, পার্থ সারথী, দেবজিৎ, পূজা এবং দিব্যেন্দু গোস্বামী। সাউন্ডে ছিল ফিনিক্স, পোস্টার ডিজাইনে ছিল চিত্রায়ন। কেমন লাগলো আজকের আমাদের এই গল্পটি জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। এই বছরটি শেষ হতে চলেছে, তাই বঙ্গকথা চ্যানেলের তরফ থেকে আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাই অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এই আশা রাখছি। এমনই আরও বিভিন্ন গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে রাখুন বঙ্গকথাকে।